আপনি বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেছেন, তাই বলে আমি অভিনন্দন জানাতে কিপটেমি করব নাকি? আপনার বউ এবং বাচ্চার জন্য ডাবল অভিনন্দন নাবিল। চোখ মুখে কৃত্রিম হাসি রেখা টেনে বললাম। নাবিল এমনভাবে তাকালো যেন আকাশ থেকে পড়েছে। বিয়ে, বউ, বাচ্চা, হোয়াট? ওর চেহারা হতভম্ব ভাব দেখে আমি নিজেই গোকুলের মতো প্রশ্ন ছুড়ে দিলাম। কোনো বিয়ে করেননি আপনি? থুতনিতে আঙুল ঠেকিয়ে কিঞ্চিত হাসল সে। প্রত্যুত্তরে বলল, স্টিল পিওর সিঙ্গেল আমি। দু চোখ রসগোল্লার মতন বড় বড় করে বলে উঠি, তাহলে? এটুকু বলেই থেমে যায়। নাবিল বোধহয় আমার অসম্পূর্ণ কথাটা বোঝে নাই, তাই তো নিজে থেকেই বলল, আমার ভাইয়ের ছেলে, ভাবির বাবার বাড়ি বগুড়াতে, প্রায় সপ্তাহখানেকের মতো হবে বেবি হয়েছে, ব্যস্ততার জন্য আসতে পারিনি। বাচ্চাটা নিউমোনিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে শুনে অগত্যা আসতেই হলো। চোখের পলকে দাঁত দিয়ে জিভ কাটলাম। এই রে, শোনা নেই কিছু নেই, একটা ধারণা করে বসে আছে। আচ্ছা, করেছি তো ঠিক আছে, সরাসরি না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলেও তো হতো। তা না, সোজা নিজেকে বলদ বানিয়ে ফেললাম। অপ্রস্তুত ভাব ঝুলিয়ে অপ্রত্যাশিত গলায় বললাম, ওহো, মিস্টেক মিস্টেক হয়েছে, দুঃখিত। নাবিলা মাথা ঝাঁকিয়ে বলল, ব্যাপার না। কৌতূহলী গলায় প্রশ্ন করি, আপনি একাই এসেছেন? না মানে আন্টি আসেননি? আগেরবার শুনেছিলাম ওনারা দুই ভাই, বাবা নেই, এতটুকু জানি। দুজনে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামছি, দুহাত পকেটে পুরে হাঁটছে নাবিল। ওভাবেই যেতে যেতে উত্তর বলল, মা অসুস্থ, জার্নি করার মতো অবস্থায় নেই, কোমরের হাড়ের সমস্যা, বেড রেস্টে থাকতে হয়। ওহ, সো স্যাড। কিছুক্ষণ দুজনের মধ্যে চুপচাপ হাঁটার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। নীরবতা টেনে নিয়ে নাবিলি প্রথম প্রশ্নটা করলো, গলাটা বেশ নরম করে, আপনার কি খবর মিষ্টি, দিনকাল কেমন কাটছে? মুখে হালকা হাসি টেনে উত্তর দিলাম, মোটামুটি, নিজের মতোই চলছে আর কি। এতক্ষণে আমরা দোতলার সামনে এসে দাঁড়িয়েছি। আমি সৌজন্য দেখিয়ে বললাম, ওপাশে ক্যাফেটেরিয়া, চলুন কফি খাই। আপনি তো আত্মীয় মানুষ, আর বলতে গেলে এখানে আপনি নতুন, আমি যেহেতু পুরনো, আজকের জন্য আমি হোস্ট, আপনি গেস্ট, কেমন? নাবিল ঠোঁটের করে মৃদু হাসি টেনে এক হাত তুলে বলল, শিওর, কেন নয়। ক্যাফেটেরিয়া শান্ত, দুপুরের ব্যস্ততা পেরিয়ে এখন মানুষের ভিড় কম। আমরা পাশাপাশি একটা টেবিলে বসলাম। দুটো ধোয়া ওঠা কফির মগ থেকে একটা নাবিলের দিকে বাড়িয়ে দেই। নাবিল কফির মগটা তুলে হালকা সিপ নিল। আমিও মগটা সামনে এনে দুহাত দিয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম, জব করেছেন কোথায় এখন? নাবিল নিঃশ্বাস ছেড়ে হালকা হেসে বলল, মাস্টার শেষ করার পর সরকারি চাকরির পিছনে এত ঘুরেছি যে জুতার তলা পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল। মনে হয়নি যে ভাগ্য এতটা জেদি হবে, তবে শেষমেশ একটা হিললে হয়েছে আর কি। বছরখানেক হবে স্কয়ার ফার্মা কিউসি এক্সকিউসিভতে কর্মরত আছি। আমি কফির মগে ঠোঁট ছুঁয়ে একটু হাসলাম। খারাপ কি, বরং দারুণ। স্কয়ার খারাপ কোম্পানি নাকি? নাবিল মাথা নাড়ল। না, খারাপ না, বরং কাজটা উপভোগী করি। চাপ আছে, কিন্তু পজিটিভ চাপ, ব্যাপার না। তবে সমস্যা একটাই, এখন তো কদর ক্যাডারদের। তাকালাম তার দিকে, বললাম, জীবন স্টেবিলিটি পাওয়াটাই আসল। আপনি যেটা পেয়েছেন ভালোই তো। ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন তো নেই। নাবিল কফির মগ দুই আঙুল খেলা করার মতো করে ঘুরিয়ে নিল। তারপর একটা উষ্ণ হাসি দিয়ে বলল, সেটাই, তবু চেষ্টা করছি নিজের মতো করে দাঁড়াতে। বিল দিতে কাউন্টার দাঁড়াতে আমার আগে নাবিল পকেট থেকে ওয়ালেট বের করতে থাকে। আমি পার্স খুলতে খুলতে বলি, আরে বিল তো আমি দিচ্ছি, আপনি রাখুন প্লিজ। নাবিল শান্তভাবে দৃষ্টি তুলে চাইলো, বলল, ব্যাপার না, আমি দেই মিষ্টি। গলার স্বর একটু বাচ্চাদের মতন জেদি করে বললাম, এই না না, বিল আমি দেব, বলছি তো আপনি গেস্ট। আর আমার আর কথা নয়, আজকে বিল আমি দিচ্ছি মিষ্টি। লজিক হলো এসব কিছু ছেলেদের দায়িত্ব, আর আমি এতেই স্থির। বলেই টাকাটা বের করে দেয়। রাগী দৃষ্টি ছুড়ে বললাম, এটা ঠিক হলো না কিন্তু। আচ্ছা আচ্ছা, এর পরের বার আপনি বিল দিবেন মিষ্টি। বলেই মাথাটা একটু ঝুঁকায় আমার দিকে, নিচু স্বরে ফের বলল, মেয়েদের জিদে একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে দেখছি। পরপর সোজা হয়ে দাঁড়িয়ে সামনের হাত বাড়িয়ে বলল, চলুন, নিচে যাবেন নিশ্চয়ই। আগের কথাটা বুঝতে আমার কম মুহূর্ত বিলম্ব হয়, আর বুঝতেই লজ্জা পেলাম। মনে মনে স্থির করলাম, ফিরে যেদি রাগী মুখশ্রী বানিয়ে নিজেকে আয়নায় দেখব এক পল। সুন্দর লাগে নাকি শেওলা গাছের ঝুলন্ত পেতনি লাগে? ওনার পরবর্তী কথায় নিজেকে তটস্থ করে বললাম,
ভদ্রলোক বেশ দারুণভাবে কথা কাটানোর ক্ষমতা রাখে তো। উত্তরে মুখে ছোট করে বলি, জি। গেটের সামনে দাঁড়াতেই নাবিল জিজ্ঞেস করে নেয়, কোথায় যাব? আমি বলতেই সে আগ্রহী স্বরে বলল, আমিও সাত মাথাতেই যাচ্ছি, শহরটা একটু ঘুরে দেখব। যেহেতু একই দিকে, তাহলে চলুন একসাথে যাওয়া যাক। বান্দা আমার থেকে উত্তর বা অনুমতি তোয়াক্কা না করে রিকশা ডাকলো। এখান থেকে আহ, সাতমাথা সবাই সিএনজি করে যাতায়াত করে বেশি, তবুও সে রিকশা নিল কেন? তা বুঝতে আমার বেশি সময় লাগলো না। আমি অদৃশ্য এক টানে বাধা পড়ে গেলাম। কোনো আপত্তি করলাম না, নীরবে সম্মতি দিলাম। হাইওয়েতে ধরে রিকশা এগোচ্ছে, দুজনে বৃষ্টির সামনের দিকে। আমি কোণ ঘেঁষে একটু গুটিসুটি মেরে বসেছি, তবুও রিকশার ঝাঁকুনিতে দুজনের বাহু অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে যাচ্ছে। আমি তড়িঘড়ি হাত কোলের উপর তুলে আরও গুটিয়ে নিলাম নিজেকে। ঠিক তখনই নাবিল নরম স্বরে বলল, এভাবে গুটি গুটি হয়ে বসছেন, মনে হচ্ছে যেন আপনার পাশে বসা আমি আগুন, আর সেই আঁচ এড়াতে আপনি ক্রমেই রিকশার সাইডে চিপে যাচ্ছেন। আরেকটু হলেই তো পড়ে যাবেন, ঠিকমতো বসুন মিষ্টি। কথাগুলো শুনে আরও অস্বস্তি লাগলো, বুকের ভেতরটা যেন হাঁসফাঁস করছিল। সামলে নিয়ে শুধু বললাম, সমস্যা নেই, ঠিক আছি। 3 মাথা পেরিয়ে রিকশা যখন আজিজুল হক কলেজের সামনে দিয়ে যাচ্ছিল, আমি সেদিকেই চেয়ে আকস্মাৎ বলে উঠি, আচ্ছা, তখন আমাকে দেখে না চেনার ভান করলেন কেন? প্রথমে কিছু বললেন না, পরে আবার কোথা পসরা খুলে বসলেন যে। নাবিল নির্লিপ্ত স্বরে বলল, আপনিও তো কিছু বলেননি। আমি ভ্রু কুঁচকাতেই সে হেসে ব্যাখ্যা দিল, আসলে ওখানে ভাবি আর ভাবির মা ছিল। তারা কিভাবে নিতেন বলুন তো? বাঙালি তো তিলকে তাল বানাতে উস্তাদ। যদি বলতাম আপনি পরিচিতা, তখন হাজার প্রশ্ন আসতো। মামাতো বোনের ননদ বললেও দেখা যেত আপনাকে সরাসরি আমার প্রেমিকা বানিয়ে ফেলতো, তাই এড়িয়েছি। আমি ঠোঁট উল্টে বললাম, ও। 2 সপ্তাহ খানেক পর সেদিন নাবিলের সাথে মাথায় হয়েছিল আমার শেষ দেখা। আবার দেখা হলো একেবারে বিয়ের মঞ্চে, গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি, বরবেশে আমি আবার তাকে দেখি। বসন্তের 20 তারিখ, আমার গায়ে লাল বেনারসি, গায়ে গহনা, দুহাতে মেহেদি, তারই জন্য আমার বধূ সাজসজ্জা। 3 কবুল পরে নতুন জীবনের সূচনা হয়। নতুন জীবন, নতুন দায়িত্ব, আগলে রাখা এক চিলতে উষ্ণ ভালোবাসা নিয়ে এভাবেই সংসার জীবনের 1 সপ্তাহ চলছে আমার। আমাদের বিয়েতে ঘটক বলা যায় ভাবিকে। সেটার পেছনেও যে নাবিল ছিল সেটা আর কেউ না জানলেও আমি জানি। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। আমার মা প্রথমে আইগুই করতে থাকে, পরবর্তীতে ভাইয়া মাকে মানিয়ে নেয়। ভাবির মুখ থেকে শুনেছি আমার মতো নাবিলও নাকি ভাবির সাথে কখনো দেখা হলে জিজ্ঞেস করতো, তোর ননদের বিয়ে হয়েছে কি? ভাবি মজার ছলে পাল্টা প্রশ্ন করতো, না কেন, তুই বিয়ে করবি নাকি? সে নাকি বলতো আমার সেটেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি। ভাবি অবশ্য এসব কিছু আমাকে বলেনি, আর আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। অমন সময় আহ, অমনভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যস্ত, ওভাবেই জীবন চলছিল। কিন্তু ওই যে ভাগ্য বলে কথাটা তো আর খেয়ানো যায় না। ভাগ্যের লিখন বদলায়নি, ভাগ্য যেটা ছিল তাই হয়েছে। আসলে আমরা একটু ধৈর্য না করে প্রথমেই হা হুতাশ করি। একটা গাড়িমসি করলে তার থেকেও যে একটা ভালো গাড়ি পেতে পারি, এই আশাটুকু আমাদের হয়ে ওঠে না। সৃষ্টিকর্তা তোমার জন্য উত্তম কিছু তো রাখতে পারেন, শুধু যে চাকচিক্যের মধ্যেই সকল সুখ শান্তি নিহিত থাকে এমনটাও নয়। সুখের জন্য দালান কোঠা জরুরি নয়, কুঁড়ে ঘরেও সুখ হয় যদি জীবনসঙ্গী সঠিক হয়। নাবিলের ভাইয়া ঢাকায় চাকরি করে, ভাবির ছোট বাচ্চা নিয়ে বিয়েতে আসতে পারেনি। আর যতটুকু জানি তিনি নাকি অতি বউভক্ত, বউ নিয়ে সে ঢাকাতেই থাকে। বাড়িতে কমই আসে, যোগাযোগও তেমন একটা করেন না। মায়ের দেখাশোনা নাবিলই করে। কাজের মেয়ে এসে সব কাজ করে দিয়ে যায়। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি এক পেটে সব সন্তানও একই মন মানসিকতার হয় না। একই বাবা মায়ের সন্তান হলেও দুজনের দায়িত্ব, সন্তানের মায়ের প্রতি ভালোবাসা কত তফাৎ। শুক্রবার সকালবেলা রান্নাঘরে পুরো দস্তরে গৃহিণী বউয়ের মতো কোমরে শাড়ির আঁচল গুজে আটার ডো বানাচ্ছি। শ্যাম্পু করা ঝরঝরে চুলগুলো পিঠ ছুঁই ছুঁই হয়ে আছে। চুলগুলো খুবই বিরক্ত করছে, বারবার মুখের উপর আসছিল। হাত জোড়া খোপা করতেও পারছি না। হাতের উল্টো পাশ দিয়ে মুখের উপর আসা অবাধ্য চুলগুলো সরিয়ে দিলাম। এর মধ্যে রান্নাঘরে কারো পায়ের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকাই। গায়ে নেভি ব্লু টি শার্ট পরে অফ হোয়াইট ট্রাউজার পরেন, কপালের উপর ভেজা চুল লেপ্টে আছে নাবিলের।
চোখে চোখ পড়তে স্মিত হাসলো। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতক্ষণে আপনার ঘুম ভাঙলো? আমি তো ভাবলাম এখনই বুঝি ঘুমাচ্ছেনই। নাবিল দরজার সাথে এক পা ঠেস দিয়ে দাঁড়ালো। আড়াআড়িভাবে বুকে হাত ভাঁজ করে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ঘুমিয়েছিলাম। কেউ একজন কানের পাশে ফিসফিসিয়ে বলল, নাবিল, তোর মিষ্টি বউটা একা একা কাজ করছে, যা হেল্প কর গিয়ে। বলো, এরপরেও ঘুমিয়ে কি থাকতে পারি? আমি ভেংচি কেটে বললাম, ঢং, ভালোই তো নাটকীয় কথাবার্তা জানেন দেখছি। নাবিল এগিয়ে আসলো, এসে শাড়ির আঁচল কোমর থেকে সারাতে নেয়। আমি চোখ বড় বড় করে তাকাতেই সে দুষ্টু হাসলো, বলল, রিল্যাক্স, ওয়েট ডিস্টার্ব করব না, বলে আঁচল টেনে তুলে আমার কপালে ঘষতে লাগলো। আটা মেখেছে বুঝতে বাকি রইল না। পরপর আমার চুলে যে বিরক্ত করছে সেটা টের পেতেই বলল, ওয়েট, আমি চুল বেঁধে দিচ্ছি। হাত খোপা করার যুদ্ধে জনাব বরাবর পরাজিত হতে থাকলো। আমি রেগে গিয়ে বললাম, লাগছে আমার, রাখুন তো, আপনি পারবেন না এসব। সে যেন নাছোড়বান্দা, পরাজয় মানবে না। আমার চুলগুলো পেঁচাতে পেঁচাতে দড়ি বানিয়ে ছাড়লো বোধ হয়। এইবার খোপাটা হবে, না হলে ২০ বার ছাড়িয়ে বলে যে ক্ষান্ত দেয়। আমি রাগত স্বরে বললাম, এইবার তো ফেল মারলেন, এদিকে আমার চুলের ১২টা বাজিয়ে ছাড়লেন। থুতনিতে আঙুল ঠেকিয়ে কিছু ভাবতেই ঝটপট বলল, ওয়েট, ওটা কি? ক্লিপ। তাকের একপাশে ক্লেচার এনে রেখেছিলাম। চুলগুলো একটু শুকিয়ে উঠলে ঝরঝরে হলে বেঁধে নেব। উত্তরে বলি, হ্যাঁ, ক্লেচার চুল বাঁধে। নাবিল খুবই উত্তেজিত ভঙ্গিতে হাত তুলে নিয়ে এবারে কোনো রকম ক্লেচার দিয়ে চুল আটকিয়ে দেয়, আর দিতেই বিশ্বজয়ী হাসি হেসে বলল, কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। তাই কতবার ট্রাই করেছি সেটা ম্যাটার করে না, অবশেষে জয়ী হয়েছি কি না সেটাই দেখার বিষয়। চুলোয় দুধ ফুটতে দিয়েছিলাম, আমি খেয়াল করিনি উতলে পড়তে নিয়েছিল। দেখে নাবিল তড়িঘড়ি করে গ্যাসের চুলায় সুইচ ঘুরিয়ে বন্ধ করে দেয়। পাতিলের গা বেয়ে কফোটা দুধ গড়িয়ে পড়ল। নাবিল ভাব নিয়ে বলল, বিগ থ্যাঙ্কস দাও, আমি না থাকলে তো। আপনার সাথে কথা বলতে গিয়েই তো খেয়াল করিনি। উতলে পড়লে এখানে আপনি হতেন সম্পূর্ণ দোষী। আটা নিয়ে গোল করতে করতে হঠাৎ কিছু মনে উঠতে উচ্ছ্বাসিত হয়ে বললাম, জানেন একবার আমার দাদা কি করেছিল? দাদির মুখ থেকে শুনেছিলাম, দাদি বাপের বাড়ি গিয়েছিল, দাদা বাড়িতে একলা। দাদাকে চালের পরিমাণ বলতে গিয়ে কতটুকু দিয়ে রাঁধতে হবে, বেশি যেন অপচয় না করেন তাই। আগের দিন তো অভাব অনটন একটু বেশি ছিল, সেই হিসেবে দাদি অনেকটাই হিসেবি ছিল। তো দাদা দাদির বলে যাওয়া পরিমাণের মতো চাল দিয়ে ভাত রান্না করেছেন। তারপর উনুনে দুধ জাল করতে গিয়ে যখন পাতিলের মুখ পর্যন্ত উতলিয়ে আসে, তাই দেখে দাদার অবস্থা নাজেহাল। বলেই হাসি আটকাতে কোনো রকম। নাবিল ভ্রু কুঁচকে শুনছে। আমি হাসতে হাসতে বাকিটুকু বলি, দাদা বলেছে চাল অর্ধেক দিয়ে ডাবল ভাত হয়েছে। এখন হাফ কেজি দুধে তো পাতিল ভরে যাচ্ছে। এত দুধ একলা মানুষ খাবো কেমনে? এই ভেবে উনি নারিকেলের দুধ জাল করা তরঙ্গ আঞ্চলিক শব্দ দিয়ে তুলে তুলে ফেলতে থাকেন। এইভাবে ফেলতে ফেলতে পরবর্তীতে দেখে পাতিলের তলায় এক ছটাক দুধ অবশিষ্ট আছে। দাদির মুখ থেকে শোনা সেই গপ্প কাহিনী বলতে বলতে শব্দ করে হেসে উঠি। আরেকজন মনোযোগী শ্রোতা হয়ে আমার দিকেই চেয়ে, তবে শুনছে কম, আমাকে দেখছে বেশি। নাস্তা বানিয়ে শাশুড়িকে ঘরে যায়। কোমরের হাড় ক্ষয়ে যাওয়ায় পুরো ১ মাস একদম বিছানায় বিশ্রামে থাকতে বলা হয়েছে। নাস্তা রেখে প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধগুলো পাতা সাজিয়ে দিচ্ছিলাম। শাশুড়ি আম্মা আমার দিকে তাকিয়ে ছিলেন নিবিড় দৃষ্টিতে। মনে হচ্ছে অনেক কথা জমা তার চোখের কোণে। আমি বললাম, আম্মা, খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেবেন, এখানেই রাখলাম। আমার কথা শেষ হতে আম্মা ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতের উপর নিজের কুঁচকানো উষ্ণ তালুটা রাখলেন। চোখ দুটো চিকচিক করে উঠল আমার জলে। কাপা গলায় বললেন, জানো মিষ্টিমা, কেউ ছেলের বউ পায়, কিন্তু ভাগ্যবানরা বউয়ের মতো মেয়েও পায়। তোমাকে কদিন দেখে মনে হচ্ছে আমি একটা মেয়েই পেয়েছি। এতদিনের আফসোস গুছিয়ে যাচ্ছে সব। তোমার নামটা মিষ্টি ঠিকই, কিন্তু তুমি তার থেকেও ১০০০ গুণ বেশি মিষ্টি। তোমার মতো মেয়ে পেয়ে আমার বার্ধক্যটা নতুন আলোয় মতন শান্তি এসে গেছে। একটু থামলেন, গলার স্বর আরও নরম হয়ে এলো।
তোমাকে দেখে মনে হয় আল্লাহ আমার দোয়াটা শুনেছেন মা, ভালো থেকো। আমার ছেলেকে ভালো রেখেও এতটুকুই চাই, এছাড়া আর কিছুই চাওয়ার নেই। তার চোখ বেয়ে টুপটাপ করে অশ্রু ঝরল। আমার ভেতরও একটা ঝাঁকুনি অনুভব করলাম। আম্মা নিজেকে সামলে বললেন, নাবিল বলল, তুমি নাকি সোমবারই চলে যাচ্ছ? কবে তোমার পড়াশোনা শেষ হবে? কতদিন আছে আর? আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, বেশি দিন নয়, আর 4 মাস বাকি আছে ইন্টার্নশিপের, দেখতে দেখতে চলে যাবে। আম্মা বাচ্চাদের মতো মুখ গোমড়া করে বললেন, 4 মাস এখনো? মেলা দিন বাকি দেখছি। সন্ধ্যার পর ভিডিও কলে বাড়িতে কথা বললাম। বাড়িতে 2টা বিচ্ছু আছে, ভাইয়ের ছেলে আর আপুর মেয়ে। 2টাই সমবয়সী। আপু আমার বিয়েতে এসেছিল, কালকে চলে যাবে বাসায়। এজন্য মা বারবার বলেছে যাওয়ার আগে একবার বাড়ি থেকে ঘুরে আসতে। বলেছি নাবিল বাইরে আছে, আসলে পরে জানাবো। দেখি সকালে গিয়ে বিকেলে চলে আসবো। বিয়ের আগে ভাবতাম বাড়ি ছাড়া কিভাবে অন্যজনের বাড়িতে গিয়ে থাকবো। আসলে বিয়ে এমন একটা বন্ধন যে আপনা আপনি একটা মহব্বত মায়ার সৃষ্টি হয়, নিজের সংসারে টানেই থাকতে হয়। শাশুড়ির ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে আসি। শাশুড়ি আম্মা পান খান। সেই পুরনো লোভটা আজও আর সামলাতে না পেরে বানিয়ে মুখে পুরে নেই। অবশ্য যেখানে সেখানে থুতু না ফেলে বেসিনে ফেলেছি। নেড়া একবারই বেলেতেল যায়। হুঁ। ডোরবেল বাজতে অনুমান করি নাবিল এলো বোধ হয়। টিস্যু দিয়ে ঠোঁটজোড়া মোছার বৃথা চেষ্টা করে গিয়ে দরজা খুলে দিলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলেন এতক্ষণ? উত্তর না দিয়ে নাবিল আমার দিকে ভ্রু কুঁচকে নিটোল চাহনিতে তাকিয়ে রয়। দরজা আটকে ওর সামনে হাত নাড়িয়ে বললাম, জনাবের হঠাৎ কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? আচমকা এক হাত বাড়িয়ে আমার কোমর জড়িয়ে ধরে। আমি ভ্রু উঁচিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালাম। আমার ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল ছুঁয়ে বলল, পান খাচ্ছ রাইট? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ছোটবেলার অভ্যাস। সরি, এক্ষুনি দাঁত ব্রাশ করে নিচ্ছি। নাবিল স্বল্প হাসলো। আমার মুখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠস্বরে বলল, তোমার পান খেয়ে রাঙা হয়ে ওঠা ঠোঁটজোড়া সেদিন আমার অদ্ভুতভাবে টেনেছিল। নিষিদ্ধ একটা ইচ্ছে মাথা তুলেছিল, কিন্তু অধিকার না থাকায় মনে মনেই ইচ্ছেটাকে মাটি চাপা দেয়। আজ অধিকার নিয়েই অপূর্ণ ইচ্ছেটাকে কি পূরণ করা যায় মিষ্টি? বিয়ের আগে একটা মেয়েকে দেখে এমন ইচ্ছে হওয়ার তো শোভনীয় নয় জনাব। ক্যারেক্টার তো সুবিধা টেকছে না। ক্যারেক্টার ভালো, বউয়ের আমানতের হেফাজত করছি বলেই ইচ্ছেকে প্রশ্রয় দেয়নি। মুচকি হেসে বললাম, তাই? হ্যাঁ ম্যাডাম, বলেই ঠোঁট ডোবালো। মুহূর্ত পর হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁটজোড়া মুছে নিল নাবিল। আমি মেকি রাগী চাউনি ছুড়লাম। পরপর কণ্ঠে ফাইজলামি মিশিয়ে বললাম, শুকনো ঠোঁট আর পানরাঙা ঠোঁটে চুমু খাওয়ার টেস্ট কি আলাদা নাবিল? মনে মানে কেমন টেস্ট ফিল করলেন জানতে ইচ্ছে করছে আর কি। আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, টেস্টটা তোমার মতোই, টক ঝাল মিষ্টি। তাহলে আজকে সমাপ্ত হয়ে গেল আমাদের বসন্তের ছোট গল্পটি। আমি আপনাদের কথা আপু শেষ করলাম আজকের গল্পটি। এখন থেকে আমার যত ভিডিওগুলো থাকবে সেগুলো সব ইউটিউবে রিলিজ করা হবে। তবে ফেসবুকে দিব না যে তা না, দিব, তবে শর্ট ভিডিও দেব। আপনাদের যদি দেখার ইচ্ছে হয় তবে আপনারা আমাকে বলবেন, আমি ছাড়বো। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, এটাই চাই। আপনারা যতদিন বলবেন যে আপনারা ফেসবুকেও দেখতে চান রিলস হিসেবে, আমি অবশ্যই দেব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফিজ।